আমরা আজকে তোমার যেহেতু বায়োসাভার সূত্রটা আগের ক্লাসে করেছি, এই সূত্রে এই ক্লাসে আমরা বায়োসাভার সূত্রের অ্যাপ্লিকেশনগুলো সব করব। ওকে, বায়োসাভার সূত্রের প্রয়োগ, তিনটা প্রয়োগ আমরা শিখব। ঠিক আছে, নাম্বার 1, দীর্ঘ ঋজু তার, মানে অ্যাকচুয়ালি দীর্ঘ ঋজু তার হয়, মানে লম্বা যেটা তার হয়। ওকে, যার মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে। তাহলে এই তারটার ক্ষেত্রে মনে করো এই পয়েন্টটা আমি চৌম্বক ক্ষেত্রটা বের করবো, ক্রস হবে অবশ্যই, কারণ ডান দিকে লিখেছি। তাহলে সাপোজ এটা একদম এখান থেকে লম্ব দূরত্বটা আর, লম্ব দূরত্বটা আর ধরলাম। ওকে, একদম এই লম্ব দূরত্বটা এখান থেকে আর। ওকে, এবার এই পয়েন্টে যে বের করবো, কার জন্য বের করবো? যে কোনো একটা অংশ জায়গায় আমাকে ডিএল অংশ নিতে হবে। যাইনি, যদি এখানে ডিএল নিই তাহলে যা হবে, ওপরে ডিএল নিই তাহলে কি পাল্টাচ্ছে দেখো, থিটা অ্যাঙ্গেল পাল্টাচ্ছে। এরকম করতে করতে দীর্ঘ ঋজু তার যেখানে শেষ হচ্ছে সেখান পর্যন্ত যদি নিই ডিএলটা, তাহলে সেই ডিএলটা এর সাথে যে অ্যাঙ্গেলটা করবে সেটা ধরলাম সাপোজ থিটা 1। তাহলে এইখানে এই পাশটা যেটা অ্যাঙ্গেল করবে সেটা যদি উল্টো হয় তাহলে সেটা হবে থিটা 2। ওকে, তাহলে একটা হবে থিটা 1, একটা হবে তোমার থিটা 2। ওকে, এবার যদি আমি ওপরেরটাকে মানে পজিটিভ নিই তাহলে এটাকে নিতে হবে নেগেটিভ। এটা যদি থিটা 1 হয় পজিটিভ, তাহলে এটা উল্টো দিকে সেমটা নিতে হবে তোমার থিটা 2 টা নেগেটিভ। ওকে, তাহলে এবার যদি আমি এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্রটা বের করতে পারি এর জন্য, তাহলে থিটা বাড়িয়ে 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 তুমি সমস্ত জায়গার জন্য চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। সিমিলারলি এখানে যদি বের করি এটার জন্য, তাহলে থিটা এদিকে বাড়িয়ে বাড়িয়ে আমি সমস্ত তারটার জন্য চৌম্বক ক্ষেত্র বের করতে পারবো। আচ্ছা, তাহলে প্রথমে আমরা ইনিশিয়ালি দেখো এখানে ভ্যারিয়েশন করছে কি, ডেল এল যত পাল্টাচ্ছে এই পয়েন্ট থেকে যত দূরে যাচ্ছে, এই পয়েন্ট বের করবো, ডেল এলটা যত দূরে যাচ্ছে তত দেখো অ্যাঙ্গেলটা পাল্টাচ্ছে। অর্থাৎ এখানে পরিবর্তনটা কিন্তু কোণে, ডেল এল না। তো আমাকে ডেল এলটাকে মানে কনভার্ট করতে হবে অ্যাঙ্গেল। হ্যাঁ, তাহলে মানে তবে আমরা ইন্টিগ্রেশনটা করতে পারবো, ব্যাপারটা আস্তে আস্তে বুঝতে পারবে। তো যাই হোক, এইটা হলো তোমার মানে এই তারটার জন্য এখানে চৌম্বক ক্ষেত্র ভাবতে হবে। তো এটাকে আমি একটু ভেঙে লিখি প্রথমে। সাপোজ এই তারটা, তাই তো, এই তারটার জন্য বের করছিলাম, এটা আর ছিল। ওকে, এবার আমি শুরু করছি পুরোটা না নিয়ে, সাপোজ একটা জায়গা নিলাম, সাপোজ এইটুকুটা নিলাম, কারেন্ট তো আই যাচ্ছে, এইটুকুটা ডেল এল নিলাম। ওকে, তাহলে ডেল এল থেকে এই দূরত্বটা নিতে হবে, এই দূরত্বটা নিলাম। ওকে, আচ্ছা, এবার ডেল এল এটা, তাহলে এটা হলো আর, এবার ডেল এল থেকে এই দূরত্বটা এক্স। ওকে, এবার মনে করে দেখো বায়োসাভার সূত্র বলে আই ডিএল সাইন থিটা বাই এইচ আর স্কয়ার, সেখানে আই কি, যে কারেন্ট যাচ্ছে, ডিএল কি, যেটুকু অংশের জন্য আমি চৌম্বক ক্ষেত্র মাপছি। কিন্তু সাইন থিটার যে থিটাটা নিই, সেই থিটাটা কি, সেই থিটাটা হলো যে পয়েন্টে চৌম্বক ক্ষেত্র মাপবো সেই পয়েন্ট থেকে যে অংশের জন্য মাপবো সেই অংশ পর্যন্ত দূরত্বটা ডিএল এর সাথে যে কোণটা করে আছে। তাহলে এখানে ডিএল মানে এটা, এবার ডিএল এর স্পর্শক মানে উপরে, তো তাহলে ডিএল এর ডিরেকশন এটা, দিস ইজ দ্য ডিএল এর ডিরেকশন। এইবার চৌম্বক, এবার এইটুকুর জন্য এখানে মাপবো, তাহলে এইটা হলো এইটুকু থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব, তাহলে ডিএল আর এই দূরত্ব মানে এইটা হলো কিন্তু তোমার থিটা, মানে সূত্রের থিটা। ওকে, এটার কিন্তু কোনো ভ্যালু নেই, মন দিয়ে দেখো। ওকে, এই থিটাটা কিন্তু এটা, এবার আমরা যদি এইটাকে থিটা ধরি, কারণ এটা থিটা ধরে করেছি, আর এটাকে যদি আলফা ধরি, তাহলে আমরা সূত্রে যে সাইন থিটাটা ইউজ করি সেই সাইন থিটাটা কিন্তু অ্যাকচুয়ালি সাইন আলফা। একটা কিছু বুঝো, মানে ব্যাপারটা কিন্তু সূত্রের সাথে গুলাবে না, সূত্র ওটা, ওখানকার আর ওখানকার ডিএল ওখানকার থিটা যে কোনো জায়গায় একই হবে তা না, ওখানকার থিটাটা তোমাকে দেখতে হবে কোথাকার থিটা, ওখানকার আরটা তোমাকে দেখতে হবে কোথাকার আর কি আর, সেটা বুঝে সূত্রটা করতে হবে। তো এখানে এই আলফাটা কিন্তু অ্যাকচুয়ালি সাইন থিটার যে থিটাটা। ওকে, এবার যে আর স্কয়ার ইউজ করা হয় সেই আরটা কি, সেই আরটা হলো ডিএল আর যে পয়েন্টে বের করব সেই পি পয়েন্টের মাঝখানে দূরত্ব। তো ডিএল তো এইটা আর এটা পি, তাহলে মাঝখানে দূরত্ব কত, এক্স, আর নয় কিন্তু, মানে আর থিটা কিন্তু ওইখানে মানে মেন সূত্রটা ইউজ করা হয়, কিন্তু সেই আর থিটা কিন্তু এখানে আমি অন্য জিনিসের নাম দিয়েছি। সেই আরটা কিন্তু মানে এই সমীকরণে মানে এই ছবিতে এক্স, আর ওই থিটাটা কিন্তু এই ছবিতে আলফা। তো সূত্রটা মন দিয়ে লিখবে, সেই সূত্রটা তাহলে কি হবে এক্ষেত্রে, এই পয়েন্টে এইটুকু অংশের জন্য ডিভি ইজ ইকুয়াল টু মিউ 0 বাই 4 পাই আই
আইটা সেম আছে ডেল এল সাইন থিটা নয় সাইন আলফা, ওকে, বাই আর স্কয়ার নয় এক্স স্কয়ার। দেখো বুঝতে পারলেন না? ওকে, এবার আমি যে ডেল্টা এর অংশটা নিয়েছি সেটা সাপোজ ধরলাম এখান থেকে এল দূরত্বে, ওকে, এল দূরত্বে আমি ডেল্টা এর অংশটা নিয়েছি, এইটুকুটা এক্স এইটুকুটা আর। মন দিয়ে দেখো, হ্যাঁ, এই ছবিটা এখন আমার দরকার নেই, এটা পরে লাগবে। তো এই ছবিটা দেখো, তাহলে এই পয়েন্টের যে চৌম্বক ক্ষেত্র এটার জন্য হয় সেটা হলো μ0/4 I del L sin alpha by x square। সো এটাকে যদি আমি টোটালটা বের করি তাহলে ইন্টিগ্রেশনটা করতে হবে। ইন্টিগ্রেশনটা এবার করতে হবে, দেখো del L যত চেঞ্জ হয় থিটা তত চেঞ্জ হয়। তো আমি থিটার উপর ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশনের লিমিটটা হবে থিটা 1 থেকে থিটা 2। সো আমি ইন্টিগ্রেশনের লিমিটটার কথা ভেবে আমাকে কিন্তু del L পাল্টাতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমি এই থিটাটা জানি, এখানকার এই আলফাটা কিন্তু জানি না, as well as আমি x টা কিন্তু জানি না, কারণ x পাল্টে যাবে। যদি del L পাল্টায় x পাল্টাবে, যদি উপর del L নিই x বেড়ে যাবে, নিচে নিই x কমে যাবে, কিন্তু r টা কনস্ট্যান্ট, একদম লম্ব দূরত্বটা। তাহলে del L x কে আমাকে r দিয়ে কনভার্ট করতে হবে, আলফা কে আমাকে থিটা দিয়ে কনভার্ট করতে হবে। ওকে, তাহলে এই কনভার্সন গুলো আমরা দেখি। ওকে, শুরু করি প্রথমে ডেল্টা L দিয়ে, এইটাকে চেঞ্জ করছি। ওকে, তো আমি দেখো এই ছবিতে দেখো আমি L বাই r ইকুয়াল টু বলতে পারি, L বাই r ইকুয়াল টু বলতে পারি tan থিটা বলতে পারি না। দেখো এই থিটার পিছনে দেখো এটা সমকোণ ত্রিভুজ, তাহলে এখান থেকে L ইকুয়াল টু r tan থিটা। সো এখান থেকে dl ইকুয়াল টু বা ডেল্টা L ইকুয়াল টু r sec স্কয়ার থিটা d থিটা। দেখো এটা বুঝতে পারলে কিনা? ডেরিভেটিভ করে দিলাম, সিম্পল। আমি কিছু করছি না, এটাই হলো তোমার মানে তোমার চৌম্বক ক্ষেত্র। এবার এখানকার এটাকে যখন আমি সিম্পলিফাই করব তখন কিছু কিছু টার্ম আমার জানা নেই, সেই টার্মগুলোকে আমি চেঞ্জ করছি, তার ডেল্টা L চেঞ্জ হয়ে গেল। নেক্সট চেঞ্জ করব আলফাকে। আলফাকে চেঞ্জ করার আগে মন দিয়ে লক্ষ্য করো, এটা যদি আলফা হয়, ওকে, তাহলে আলফা ইকুয়াল টু এটা প্লাস এটা হবে, কারণ বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয় যোগফল সমান হয়। তাহলে আমি এখানে বলতে পারি না আলফা ইকুয়াল টু 90 প্লাস থিটা, কারণ 90 এটা থিটা, তাহলে এখানে আমি চেঞ্জ করে দিয়ে বসি, তাহলে হবে sin অফ 90 প্লাস থিটা দ্যাট ইজ ইকুয়াল টু cos থিটা। তাহলে চেঞ্জ হয়ে গেল, বেঁচে থাকলো x। x এ দেখো আমি এখান থেকে x বাই r যদি ইউজ করি, তো r বাই x সাপোজ r x বাই r ইউজ করছি, x বাই r যদি ইউজ করি তাহলে অতিভুজ বাই ভূমি, দ্যাটস মিন কি হয় sec থিটা। ওকে, তাহলে এখান থেকে x ইকুয়াল টু r sec থিটা। তাহলে আমি দেখো এবার যদি এইগুলো সব এই এক্সপ্রেশনে পুট করে দিই তাহলে সমস্ত জিনিস তোমার r আর থিটা দিয়ে চলে আসবে, কোনো আলফা আর x বা l থাকবে না। তাহলে সেটা আমি যদি বসাই তাহলে কি দাঁড়াচ্ছে, কোনটা মিটাবো, এটা মিটে করছি। হ্যাঁ, এটাকে মন দিয়ে ছবিটা আমি তুমি এঁকে নাও, হ্যাঁ, নইলে পরে বুঝতে পারবে না। আগে আমি মাঝখানে ছবিটা এঁকে রাখো। এবার দেখো আমি যদি এক্সপ্রেশনটা বসিয়ে দিই তাহলে dv ইকুয়াল টু দাঁড়াবে μ0/4 পাই I del L এর জায়গায় হয়ে যাচ্ছে r sec স্কয়ার থিটা d থিটা, ওকে, ইনটু sin আলফার জায়গায় হয়ে যাচ্ছে তোমার cos থিটা খালি, আর x স্কয়ার জায়গায় হয়ে যাচ্ছে খালি r sec স্কয়ার sec থিটা তার হোল স্কয়ার। এটা যদি পরিষ্কার করে লিখি তাহলে μ0/4 পাই I r sec স্কয়ার থিটা d থিটা cos থিটা বাই r স্কয়ার sec স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা sec স্কয়ার কেটে গেল, r আর কেটে গেল, μ0/4 পাই I বাই r cos থিটা d থিটা। দেখো বুঝতে পারলে কিনা? তাহলে দেখো পুরো এক্সপ্রেশনটা তোমার শুধু থিটা আর d থিটার উপর চলে এলো। এবার মন দিয়ে দেখো, তাহলে এবার এই ছবিটা থেকে এই এক্সপ্রেশন অবধি আশা করি বুঝে গেল। এরপরে তুমি ওই মেন ছবিতে আসো। এবার আমি মেন ছবিটা আঁকছি। মেন ছবি বলছে যে এটা যদি গোটা তারটা হয় আর এটা যদি সেই পয়েন্টে যে পয়েন্টে বের করবো তাহলে এই পয়েন্টটা যদি r হয় তাহলে এটা যদি থিটা 1 হয় তাহলে এটা হবে মাইনাস থিটা 2। ওকে, একটা যদি থিটা 1 ধরি তাহলে একটা কেমন করতে হবে মাইনাস থিটা 2। আচ্ছা, বইয়ের সুবিধার্থে আমি এটাকে থিটা 2 ধরেছে, এটাকে থিটা 1 ধরেছে, তাহলে তোমাদের এক্সপ্রেশনটা বইয়ের মতো লাগবে, নইলে অনেকে ভুলে যেতে পারে, দুয়ারি মাইতি মজুমদারের বই। ওকে, তো এটা যদি থিটা 1 হয় এটা থিটা 2 হয়, তাহলে সেই হিসাবে আমাকে এবার ইন্টিগ্রেশনটা করতে হবে থিটা 1 এবং থিটা 2 এর উপর। তো ইন্টিগ্রেশনটা যদি শুরু করি এই তলা থেকে নিচ থেকে উপর পর্যন্ত যদি উঠি তাহলে এইখানে যখন আমি বস্তুটা নিয়েছি তখন কত মাইনাস থিটা 1, আস্তে আস্তে সেটা কমছে 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 কমতে কমতে এবার থিটা 2 তে বাড়ছে 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 লাস্টে গিয়ে থিটা 2। তাহলে
ফাইনালি বি ইজ ইকুয়াল টু যেটা হবে সেটা হবে ইন্টিগ্রেশন -θ1 থেকে θ2 নিচ থেকে একদম উপর পর্যন্ত যদি আমি এই ডেল এর দ্বারা মানে এই θ1 -θ1 থেকে θ2 ইন্টিগ্রেশন করে দেওয়া মানে পুরো ভ্যারিয়েশনটা হয়ে গেল। ভিতরে বসিয়ে দিই μ0/4 পাই I by r cos theta d theta that is equal to μ0/4 pi I by r এই পুরোটা বেরিয়ে গেল cos theta হয় sin theta, তাই তো? তাহলে sin theta বসিয়ে দাও লিমিট -θ1 থেকে θ2। এবার লিমিট বসাবো উপরটা মেলাচ্ছি। হ্যাঁ, লিমিট যদি বসিয়ে দিই তাহলে হবে μ0/4 pi I by r sin of θ2 minus sin of -θ1, that is sin of -θ1 মানে মাইনাসটা বেরিয়ে যাবে, that is minus minus plus, so sin of θ2 plus sin of θ1। তাহলে এই হয়ে গেল বায়োসাভার্ট সূত্রের সাহায্যে একটা দীর্ঘ ঋজু তারের জন্য চৌম্বক ক্ষেত্র নির্ণয়। তাহলে আশা করি বুঝতে পারলে লিখাচ্ছি। তো ফাইনাল এক্সপ্রেশনটা আমি লিখবো খালি। তো ফাইনাল এক্সপ্রেশনটা হলো v is equal to μ0/4 pi I by r sin θ2 plus sin θ1। ওকে, এই হলো বায়োসাভার্ট ল এর মাধ্যমে চৌম্বক ক্ষেত্র নির্ণয়। এবার পরীক্ষায় তোমাকে দেবে, আমি তো পারলাম দীর্ঘ ঋজু তার, পরীক্ষায় তোমাকে দিতে পারে অসীম দীর্ঘ ঋজু তার। এবার অসীম যদি বলি মানে কি এদিকেও বাড়তে আছে এদিকেও বাড়তে আছে, এবার এদিকে যদি বাড়তে থাকে তাহলে থিটাটা দেখো আস্তে আস্তে বাড়বে আস্তে আস্তে বাড়বে প্রত্যেকটা অসীম মানে কিন্তু θ2 এর ভ্যালুটা হয়ে গেল 90, as well as এদিকেও অসীম মানে এই θ1 এর ভ্যালু কিন্তু আস্তে আস্তে হয়ে গেল 90, কারণ এটা ছুটে ছুটে একদম 90 হয়ে যাবে, মানে একদম অসীম মানে। সো সেক্ষেত্রে যদি একদম অসীম তার, তাহলে সেক্ষেত্রে b is equal to হবে μ0/4 pi I by r sin of θ2 মানে sin of 90 plus sin of 90, that is equal to μ0/4 pi I by r 1 plus 1 that is 2, that is equal to μ0/4 pi 2I by r। বুঝা গেল কিনা দেখো, এটা হলো দীর্ঘ ঋজু তার নয়, অসীম দীর্ঘ ঋজু তার। তাহলে তোমাকে যদি পরীক্ষায় অসীম দীর্ঘ ঋজু তারের জন্য চৌম্বক ক্ষেত্র বের করতে বলে, তাহলে প্রথমে এতটা বের করে তোমাকে এই কেসটা দেখাতে হবে যেখানে θ1 আর θ2 এর ভ্যালু তোমাকে 90 ধরে করতে হবে। তারপরে অনেক সময় বলে অর্ধ অসীম মানে নিচের পোরশনটা একদম নাই, মানে যে পয়েন্টে বের করতে হবে সেই পয়েন্ট থেকে নিচের পোরশন নাই, সেটা একদম এখান থেকেই শুরু। আর উল্টো দিকে অসীম, তাহলে নিচের পোরশনটা নাই মানে কি 0 অ্যাঙ্গেল, আর উপর পোরশনটা 90, তাহলে এক্ষেত্রে যাবে sin θ2 টা 90 থেকে গেল, θ1 টা গেল 0, তাহলে এটা যদি 0 হয়ে যায় sin 0 0, তাহলে এটা শুধু 1 হবে, সেক্ষেত্রে খালি μ0 I by r হবে, তাহলে এটা হয়ে যাবে অর্ধ অসীম। ওকে, এটাও দিতে পারে পরীক্ষায়, দেখবে। তারপর অনেক সময় দেয় যে বিন্দুটা আমরা বের করতে চাইছি সেই বিন্দুটা যদি যে দীর্ঘ ঋজু তার নিয়েছি তার বাইরে হয়, তাহলে সেক্ষেত্রে দেখো কি হবে, এটাকে মন দিয়ে দেখবে। হ্যাঁ, মনে করো এটা তার দীর্ঘ ঋজু কিন্তু অসীম না, এবার এইটুকুটা তার নিয়েছি, এবার পয়েন্টটা মিডিলে না নিয়ে এখানে নিলাম, এটা পয়েন্ট। ওকে, তাহলে এই পয়েন্টের সাথে লম্ব দূরত্বের জন্য আমি একটু বাড়িয়ে দিলাম, কিন্তু তার নাই এখানে, তাহলে এইটা আর। ওকে, তাহলে এটা একবার কোণ এখান থেকে নিতে হবে, একবার এখান থেকে নিতে হবে। দেখেন দুটা কোণই, এই পয়েন্টটা দুটা কোণই উল্টো দিকে, সো এটা θ1 টা -1, θ2 টাও কিন্তু এবার মাইনাস হয়ে গেল। ওকে, তাহলে θ1 θ2 দুটোকেই মাইনাস বসিয়ে দিতে হবে। যদি মাইনাস বসিয়ে দিই তাহলে এখানে মাইনাস চলে আসবে একটা, আর এখানে মাইনাস থাকবে, এটা মাইনাস প্লাস প্লাস হয়ে যাবে, তাহলে উল্টে দিলে sin θ1 sin θ2 হয়ে যাবে, কারণ এক্সপ্রেশনটা হবে θ1 এখানে θ2 আর মাঝখানে মাইনাস। এটা কখন হবে, যদি তোমার কিছুই না, শুধু θ1 θ2 গুলো পাল্টাচ্ছে, যে যদি যে বিন্দুটাতে আমরা চৌম্বক ক্ষেত্র বের করব সেই চৌম্বক বিন্দুটাও যদি বাইরে হয়। ওকে, এবং লাস্ট এবং ফাইনাল কেস বলছে যদি এই বিন্দুটা বাইরে হয় এবং তাছাড়াও সেটা যদি তারের লাইনে হয়, এটা তার তো বাইরে হোক কিন্তু এই লাইনে এই পয়েন্টে যদি বের করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিছুই না, এই পয়েন্টে বের করা মানে কি, যদি এখানে আর তো আঁকার জায়গা নেই, তাহলে আরটা কি হচ্ছে, মানে যদি আর কল্পনা করে নাও, যদি এটা আর এর মতো কল্পনা করে নাও, সেই আর এর সাথে এইটা বলো আর এইটা বলো, দুটো অ্যাঙ্গেলই কত 90 হবে,
তাহলে দুটো দিকে 90 বসে দাও, তাহলে এখানে sin 90, এখানে sin 90 বসে দিলে কি হবে 90 - 90 0, সেম জিনিস, তাহলে आंसर 0। যদি আলোচ্য বিন্দুটা তোমার কি বলে ওটাকে তারের লাইনে হয় কিন্তু বাইরে হয়, সেক্ষেত্রেও কিন্তু তোমার চৌম্বক ক্ষেত্র বের করা যায়, তার आंसर হয় 0। তাহলে এটা বললাম আমরা প্রথম অ্যাপ্লিকেশন। এবার আমরা সেকেন্ড অ্যাপ্লিকেশনটা পড়ব। নেক্সট অ্যাপ্লিকেশন হলো তোমার একটি বৃত্তাকার পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র নির্ণয়। ঠিক আছে, তো বৃত্তাকার পরিবাহী, প্রথম অ্যাপ্লিকেশনে আমরা পরিবাহীটা দেখলাম যে লম্বা একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার ছিল, লম্বা একটা দীর্ঘ যুগ তার ছিল। তারটা যদি অসীম হয় সেক্ষেত্রে কেমন হয়, এবং মানে তার ডান দিকে বলরেখাগুলো সবসময় প্রবেশ করছিল, কারণ কারেন্টটা উপর দিকে যাচ্ছিল। কারেন্টটা কোন দিক যাচ্ছে তার উপর ডিপেন্ড করে বলরেখাগুলো কেমন হবে, মানে চৌম্বক ক্ষেত্রের বলরেখাগুলো মানে জেনে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, ওই ডিরেকশনটা জেনে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। যেহেতু আমি বোর্ডে জিনিসগুলো করাচ্ছি, বোর্ডটা তো 2D, তাই জন্য যেসব মানে যে একটা তারকে যে গোল গোল করে হয় জিনিসটা, যে ইয়েটা বলরেখাগুলো, সেই গোলটা তার আঁকা সম্ভব নয়। তাই জন্য আমি মানে গোলটার বোর্ডের যে প্রান্ত দিয়ে প্রবেশ করছে সেই প্রান্তটাকে ক্রস, আর যে প্রান্ত দিয়ে বেরোচ্ছে সেই প্রান্তটাকে ডট দিয়ে বোঝাচ্ছি। ঠিক আছে, তাহলে বুঝতে হবে যে তারের গোলটা কেমন হবে। ঠিক আছে, তো এই গেল ওই দীর্ঘডিজু তারের জন্য চৌম্বক ক্ষেত্র নির্ণয়। তো আমরা এখন করব বৃত্তাকার পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র নির্ণয়। মনে করো এটা একটা বৃত্তাকার পরিবাহী। ওকে, এটা যদি বৃত্তাকার পরিবাহী হয়, প্রথমে আমাকে যে কোনো একটা ডিরেকশনে কারেন্টটা ধরে নিতে হবে। সাপোজ ধরলাম এই ডিরেকশনে কারেন্টটা যাচ্ছে, এটা কিন্তু কারেন্টের ডিরেকশন। এবার এটা কিন্তু বৃত্তাকার পরিবাহী, এটা বলরেখা নয়। মানে একটা তার যদি এটা হয়, তার বলরেখা হয় গোল, আমি কিন্তু পরিবাহীটাই বৃত্তাকার বলছি। তাহলে এই পরিবাহীটা বলরেখা কেমন হবে, এখানে আঁকলে এরকম গোল, এখানে আঁকলে এরকম গোল, এখানে আঁকলে গোল 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 গোল, প্রত্যেক ইন্ডিভিজুয়াল গোল গোল হবে। ঠিক আছে, এই যে এরকম গোল গোল করে, এবং প্রত্যেকটা ডিরেকশন দেখতে হবে। এখানে আপওয়ার্ড হচ্ছে, তার মানে যদি পেন রুল ইউজ করি, পেনটাকে খুলতে হবে, পেনটা খুলতে হবে। পেন চালাতে পারবো না, আচ্ছা এটা দিয়ে করে দিচ্ছি হবে। পেনটা খুলতে হবে, তো খুলছি মানে এই পাশ দিয়ে ঢুকবে, এই পাশ দিয়ে প্রবেশ করবে, ঢুকবে বেরাবে, ঢুকবে বেরাবে। এখান থেকে এটা যদি উল্টে দিয়ে হয় পরীক্ষা সেম, ঢুকবে এখান দিয়ে বেরাবে, ঢুকবে বেরাবে, এরকম করছে। তো এই গোলগুলো যখন বড় হবে, ব্যাপারগুলো আরেকটা হবে, আরেকটা হবে, আরেকটা হবে, এরকম চলতে থাকবে। এদিকের গোলগুলো বড় বড় হবে, আস্তে আস্তে গোলগুলো বড় হবে। এবার দেখো এই পাশটা দেখো, এটা যদি লক্ষ্য করে, তার ঢুকছে, এখান দিয়ে ঢুকছে, এখান দিয়ে ঢুকছে, এখান দিয়ে ঢুকছে, এখান দিয়ে বেরোচ্ছে, এখান দিয়ে বেরোচ্ছে, এখান দিয়ে বেরোচ্ছে, এখান দিয়ে বেরোচ্ছে। নেক্সট এই তারটা যদি লক্ষ্য করি, তাহলে এই তারটা তো কারেন্টের নিচের দিকে, অর্থাৎ এখান দিয়ে বেরোবে, এই পাশ দিয়ে ঢুকবে, তাহলে ঢুকছে বেরাচ্ছে, ঢুকছে বেরাচ্ছে, ঢুকছে বেরাচ্ছে। এটা 3D গেছে। হ্যাঁ, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এই তারটার মিডিলের দিকে বলরেখাগুলো বোর্ডের ভিতরে ঢুকছে। যদি আবার অন্য একটা দেখতে যাও, এটা দেখো এখান থেকে ঢুকছে, এখান থেকে বেরাচ্ছে, আর বড় বড় নিতে যাও, তাহলে দেখো সব এখান দিয়ে ঢুকবে ঢুকবে ঢুকবে। আর যদি এর অপোজিট এটা নিতে যাও, গোল গোল গোল, এখানে দেখবে এটা সব এখান থেকে ঢুকবে ঢুকবে ঢুকবে, আর এখান থেকে সব বেরাবে বেরাবে বেরাবে। 3D কিন্তু, তার মানে দেখা যাচ্ছে যে এই তারটার ভেতরে সব বলরেখাগুলো ঢুকছে, প্রবেশ করছে বোর্ডের ভেতরে, আর বাইরের যে বলরেখাগুলো সব বাইরের দিকে বেরাচ্ছে। মানে এর ভেতরে সমস্ত জায়গা ক্রসড, আর বাইরের সমস্ত জায়গা ডট। আগে এটা বুঝতে হবে, হ্যাঁ, যে বলরেখার ডিরেকশনটা বুঝতে পারলে কিনা। তাহলে যদি বৃত্তাকার পরিবাহীটা নিই, এটা বৃত্তাকার পরিবাহী, হ্যাঁ, এরকম যদি বৃত্তাকার পরিবাহী নিই, তার ডিরেকশন এরকম, তাহলে তার ভেতরে সব জায়গায় ক্রস, সব জায়গায় বলরেখা হলো বোর্ডের ভেতরে ঢুকবে। ওকে, আর বাইরে সব জায়গায় ডট, এভাবে সব জায়গায় বলরেখাগুলো বোর্ড থেকে বাইরের দিকে বেরোবে। এই হলো কনসেপ্ট। ওকে, তো এবার প্রশ্ন হলো, আমাকে এই বৃত্তাকার পরিবাহীটার এই ভেতরে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। তো সাপোজ আমার একটা স্পেসিফিক জায়গাতে বের করব, সেটা হলো একদম এর কেন্দ্রে, সেন্টারে চৌম্বক ক্ষেত্র কত সেটা বের করব। তো সেন্টারটাও কি হবে, সেন্টারটাও ক্রস হবে। ওকে, তাহলে এই সেন্টারে যদি চৌম্বক ক্ষেত্র কত হয় সেটা আমরা বের করব, করছি। বাকিগুলো মিটিয়ে দিলাম। ওকে,
এটা করার জন্য আমি কি করলাম, যে বায়োসাভার্ট ল অনুযায়ী যে পয়েন্টটা বের করতে হয় তাদের জন্য, সেই পয়েন্টে বের করার জন্য আমাকে এই তারের মধ্যে কোনো একটা ক্ষুদ্র অংশ নিতে হবে ডেল। এখানে নাও, এখানে নাও, যেখানে খুশি নাও। সাপোজ আমি এইখানে নিলাম, তাহলে এটা হলো ডেল্টা এল অংশ। ওকে, এবার ডেল্টা এল এর ডিরেকশন কি? স্পর্শকের সাথে। এটা হলো তাহলে ডেল্টা এল এর ডিরেকশন। ওকে, স্পর্শক একটু কাজ রয়েছে। এইবার যেই ডেল্টা এলটা আমি পাবো, বায়োসাভার্টটা মনে করে পড়ো একদম, সেই ডেল্টা এল থেকে আমি সেন্টার পর্যন্ত একটা দূরত্ব নেব, যেটা যেখানে বের করতে হবে যে পয়েন্টে। এবার সেটা দেখো, সেটা যে ডেল্টা এলটা আমি নিয়েছি, সেই ডেল্টা এলটা তো ওই বৃত্তাকার পরিবাহীর পরিধির মধ্যে রয়েছে। অর্থাৎ এই ডেল্টা এল থেকে এর সেন্টার পর্যন্ত দূরত্ব আর যে বৃত্তাকার পরিবাহীটা নিয়েছি তার ব্যাসার্ধ সেম। তো এটাকে আমি সাপোজ আর ধরলাম, এও ধরতে পারো, কোনো অসুবিধা নেই। এবার সবথেকে লেটেস্ট যেটা লক্ষ্য করার, সেটা হলো যে এই যে ডেল্টা এল আর এই যে আর, এর মধ্যে কোণ কিন্তু সবসময় 90। কেন 90? মানে আলফা কিন্তু 90। কেন 90? কারণ আমরা জানি বৃত্তের স্পর্শক বৃত্তের ব্যাসার্ধের সাথে সবসময় 90 ডিগ্রি কোণ করে। এবার আমরা এখানে দেখছি ডেল্টা এলটা বৃত্তের স্পর্শক আর আরটা হলো বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এই দুটোর মাঝখানে কোণ কিন্তু 90 ডিগ্রি। এবার আমরা যদি বায়োসাভার্ট লটা অ্যাপ্লাই করে দিই, তাহলে খুব ইজিলি বলে দিতে পারবো যে ডিবিটা কত হবে। তো ডিবি হবে, ডিবি ইজ ইকুয়াল টু μ0 বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। তা আই ডেল্টা এল সাইন থিটা বা 90 বাই আর স্কয়ার। যাই এখানে থিটা সাইন থিটা হয়, তাই আলফা না, সাইন থিটা বাই আর স্কয়ার। তো থিটা এখানে 90। তো এটা যদি বের করে তাহলে কত হবে? μ0 বাই 4 পাই আই ডেল্টা এল বাই আর স্কয়ার। ওকে, বেরিয়ে গেল। এবার আমার প্রশ্ন হলো, যদি আমি তোমার এখানে টোটাল ম্যাগনেটিক ফিল্ডটা বের করি, এই শুধু ডেল্টা এল এর জন্য না, পুরোটার জন্য, তাহলে কি করতে হবে? ডি ইজ ইকুয়াল টু কি হবে? ইন্টিগ্রেশন অফ ডিবি, দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ μ0 বাই 4 পাই আই ডেল এল সাইন ডেল এল বাই আর স্কয়ার। এবার ইন্টিগ্রেশনটা কার উপর হচ্ছে? ডেল এল। এবার ডেল এলটা যে কোনো একটা জায়গা থেকে শুরু হয়ে যদি সেই জায়গাটা পর্যন্তই বলি, তাহলে সেই জায়গার যেখানে শুরু হচ্ছে সেটা যদি 0 বলি, তাহলে শেষটা কত হবে? 2 পাই আর, পুরো তারটা। তাহলে এটা লিমিট হবে 0 থেকে 2 পাই আর। এবার ইন্টিগ্রেশন যদি করি আমি, তাহলে μ0 বাই 4 পাই আই বাই আর স্কয়ার, এগুলো সব কনস্ট্যান্ট বেরিয়ে যাবে। ডেল্টা এল এর ইন্টিগ্রেশন করলে হবে এল, লিমিট কি? 0 টু 2 পাই আর। যদি লিমিট বসিয়ে দিই, তাহলে μ0 বাই 4 পাই আই বাই আর স্কয়ার, আর এল এর জন্য 2 পাই আর মাইনাস 0, তাহলে 2 পাই আর। তাহলে 2 পাই আর হয়ে যাবে, এটা কেটে দিলাম। এখান থেকে একটা আর একটা কেটে গেল, 2 টু the 4 আর পাই পাই কেটে গেল। দ্যাট ইজ μ0 আই বাই 2 আর। তাকে বুঝতে পারলে কিনা? তারপরে একটা বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে যদি আমি চৌম্বক ক্ষেত্র বের করি, তাহলে সেটা হবে μ0 আই বাই 2 আর। এবার অনেক সময় প্রশ্ন আছে যে বৃত্তাকার পরিবাহীটা যেটা নিচ্ছি, সেটা যদি পাক থাকে অনেকগুলো, এক পাকের না হয় যদি n সংখ্যক পাক থাকে, মানে এটা যদি 1 পাক 2 পাক 3 পাক এবং 3-4টা পাক থাকে, তাহলে কি হবে? তাহলে এখানে একটা n গুণ হয়ে যাবে। সেক্ষেত্রে এটা দাঁড়াবে যে অ্যান্সারটা হবে b ইজ ইকুয়াল টু μ0 ni বাই 2r, মানে একটা n গুণ হবে। এবার এই nটাও বের করা যায়। nটা কি করে বের করব? আমরা যদি পাক সংখ্যা না জানি, তাহলে যদি এটা জানি যে এখানে যতগুলো পাক আছে সেই ততগুলো পাক মিলে মনে করো এখানে 3 পাক আছে। কত পাক আছে? 3 পাক। আমি 3 পাকটা বের করতে চাইছি, সেটা কি করে বের করব? তার জন্য আমাকে কিছু তথ্য লাগবে, দুটো তথ্য লাগবে। হয় পাক সংখ্যা বের করার জন্য আমাকে জানতে হবে যে এইখানে যতগুলো পাক রয়েছে সেই পাকগুলো মোট কত কোণ করে রয়েছে, ঠিক আছে? আর এক একটা পাকের কোণ কত। যদি 3 পাক হয় তাহলে মোট কোণ কত হবে? এক একটা পাকের কোণ 2 পাই হলে 3 পাই 3 গুণ 6 পাই। ওকে, তাহলে আর এক একটা পাকের কোণ কত? 2 পাই। যদি কাটাকুটি করে দেখো অ্যানসার 3 চলে আসবে। তার মানে আমাকে কিছু একটা তথ্য লাগবে, মানে পাক সংখ্যা ইকুয়াল টু এই ফর্মুলা মনে রাখবে যে মোট কোণ বাই এক একটি পাকের কোণ। ওকে, এক একটা পাকের কোণ 2 পাই। তাহলে এইভাবে আমরা nটা বের করতে পারি, বা n জানা থাকতে গেলে মোট কোণটা বের করতে পারবো। মনে করো n জানি, তাহলে মোট কোণ কত? 2n পাই। তো 2 পাই ইনটু n, n দেখুন করতে হবে। ওকে,
তো এইভাবে আমরা পাক সংখ্যাটা বের করতে পারি। তো যাই হোক, এটা হয়ে গেল মানে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে কি করে মানে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হয়। এখান থেকে অনেক সময় একটা প্রশ্ন আসে যে সাপোজ কোন একটা পরিবাহী যেটা বৃত্ত না, তবে বৃত্তেরই একটা অংশ, সাপোজ ধরে নাও এইটুকু পরিবাহী রয়েছে, এইটুকু একটা পরিবাহী রয়েছে, ওকে, এর মধ্যে দিয়ে কারেন্ট দিচ্ছে, মানে পরিবাহীটা কেমন, বাকি অংশটা মনে করো এরকম চলে গেছে, দিয়ে এখানে কোনো ব্যাটারি আছে, ওকে। তাহলে এই ধরনের পরিবাহীতে এই যে অংশটুকুটা, যে অংশটুকুটা বৃত্তাকার, তাহলে সেই বৃত্তাকার অংশের জন্য এখানে কি হবে, চৌম্বক ক্ষেত্র কত হবে অনেক সময় দিতে পারে, ঠিক আছে, এইটুকু অংশের জন্য, বৃত্তাকার অংশের জন্য। সেটা কি করে করবো? তাহলে সেটা করার জন্য আমাকে আগে বৃত্তাকার পরিবাহীর যে দুটো এন্ড, সেই এন্ড দুটোকে এর মাঝখানে নিয়ে এই দুটো এন্ডের মাঝখানে কোনটা জানতে হবে। সাপোজ যদি কোনটা থিটা হয়, তাহলে এখানে পাক সংখ্যাটা বের করতে হবে। যদি পাক সংখ্যাটা এখানে একের কম, কিন্তু বের করতে হবে একই নিয়ম। পাক সংখ্যাটা কত হবে? পাক সংখ্যা n ইকুয়াল টু হবে যতটা কোণ করে থাকবে সমস্ত তার বাই তোমার 2 পাই। তাহলে এখানে যেহেতু থিটা বাই 2 পাই, তাহলে n হয়ে গেল, তাহলে আর কিছু লাগবে না, বাকি এটুকুটাই শুধু রাখবে, বাকি একই ফর্মুলা। তাহলে μ0 b ইকুয়াল টু μ0 ni বাই 2r, দ্যাট ইজ μ0 I বাই 2r ইনটু n মানে থিটা বাই 2 পাই, ওকে, দ্যাট ইজ μ0 I থিটা বাই 4 পাই r। এই ফর্মুলাটা মনে রাখবে। এটা দিয়ে তুমি যে কোনো কার্ভ অংশে তুমি তোমার মানে বৃত্তাকার বৃত্তের মানে যে কোনো কার্ভ অংশের জন্য যে কোনো জায়গায় তুমি চৌম্বক ক্ষেত্রটা নির্ণয় করতে পারবে, ঠিক আছে। এই গেল সেকেন্ড অ্যাপ্লিকেশন। থার্ড অ্যাপ্লিকেশন আমরা সেই বৃত্তাকার পরিবাহীর জন্য শিখবো, কিন্তু এবার পজিশনটা একটু অন্যরকম। দেখো মন দিয়ে, থার্ড অ্যাপ্লিকেশনটা একটু অন্যরকমের। মনে করো এটা যে বৃত্ত নিয়েছিলাম, তার কেন্দ্রে তো চৌম্বক ক্ষেত্র আমরা বের করতে পারলাম, কিন্তু আমি যদি চৌম্বক ক্ষেত্রটায় কেন্দ্র বরাবর এই পজিশনে বের করতে পারি, এই পজিশনটা, মানে কেন্দ্র বরাবর সামনের দিকে এই সব কোনো জায়গা যদি বের করতে পারি, তাহলে কি হবে? ব্যাপারটা বুঝে যাবে, ভেবে দেখো কি বললাম। আমি বলতে চাইছি এই বৃত্তটার কেন্দ্রে তো বের করে ফেললাম μ0 I বাই 2r, কিন্তু আমার প্রশ্ন হলো এই বৃত্তটার কেন্দ্রে না বের করে আমি ওই কেন্দ্র বরাবর যদি একটা লম্বা অক্ষ নিয়ে নিই, মনে করি এটা নিলাম অক্ষ, তাহলে এই পেনের মাথাতে, এই ডগাতে এইখানে চৌম্বক ক্ষেত্র কত হবে সেটা আমাদের এবার বের করা শিখতে হবে। তো যাই হোক, 3D তো আমি পেন দিয়ে তো আর করতে পারবো না, 3D আঁকার জন্য আমি ছবিটাকে 3D আঁকার চেষ্টা করছি। সেটা কি করলাম, আমি ছবিটাকে আমি দেখো এইভাবে আঁকছি 3D, মানে গোলটা, এটা যদি গোল্লাটা হয়, বের করে দেখাচ্ছি, এটা যদি সেই গোল্লাটা হয় ধরো, তাহলে গোল্লাটা এইভাবে আছে, তো আমি এইভাবে না রেখে এইভাবে রাখলাম 3D, এইভাবে রাখলাম, মানে বোর্ডটার উপর পারপেন্ডিকুলারলি আমি কিন্তু এটাকে রাখলাম, ঠিক আছে, রেখে এইভাবে রেখে তার জন্য আমি এবার ও পাশে একটা কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব, সেটা যেটা অক্ষের উপর অবস্থিত। সাপোজ আমি এইটা বিন্দুতে বের করতে শিখে গেছি, আমি এই বরাবর এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রটা বের করব, খুব ভাইটাল। তার আগে আমাকে কারেন্ট ডিরেকশন জানতে হবে। সাপোজ ধরে নিলাম কারেন্টটা এইভাবে যাচ্ছে, মানে এই ওপর পোর্শনটা বোর্ড থেকে বাইরের দিকে বেরোচ্ছে, আর নিচের পোর্শনটা বোর্ড থেকে ভেতরের দিকে ঢুকছে, এটা হলো কারেন্ট ডিরেকশন, ওকে। এইবার এই পয়েন্টে আমাকে বের করতে হবে, ভালো কথা। এবার সাপোজ মনে করো যে বৃত্তটা নিয়েছি তার রেডিয়াস হলো a, যে বৃত্তটা নিয়েছি তার রেডিয়াস কি a বা r ধরলাম, r ধরেছে বই, এই যে বৃত্তটা নিয়েছি তার রেডিয়াস r। এবার বৃত্তের যে কেন্দ্র, সেখান থেকে যেখানে আমি বের করবো সেটা x দূরত্ব রয়েছে সাপোজ, ওকে। এবার এই x দূরত্বে যদি আমি এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করি, তাহলে বায়োসাভার্ট ল অ্যাপ্লাই করার জন্য আমাকে কিন্তু আগে ডেল্টা এলটা খুঁজতে হবে, বুঝলেন? মানে বায়োসাভার্ট সূত্রে কিন্তু না এই r এর কোনো গুরুত্ব আছে, না এই x এর কোনো গুরুত্ব আছে। বায়োসাভার্ট ল এর একটাই গুরুত্ব, সেটা হলো ডেল্টা এল ডিরেকশন
আর ডেল্টা এল থেকে যে পয়েন্টে আমি চৌম্বক ক্ষেত্র বের করবো সেই পয়েন্টে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা আর ডেল্টা এর ডিরেকশন, এই দুটোর মাঝখানে কোনটা ইম্পর্টেন্ট এবং সেই ডিস্টেন্সটা ইম্পর্টেন্ট, সেই ডেল্টা এলটাও ইম্পর্টেন্ট। ওকে, এই আর আর এক্স এর কিন্তু এখানে কোনো দাম নেই, ঠিক আছে? কনফিউশন হবে না। আমি আর দিয়ে বায়োসাভার্ট ল করেছি, কখনো এক্স দিয়ে করেছি, এখানে অন্য কিছুতে করবো, কিন্তু তোমাকে বুঝতে হবে এটা যে সূত্রে যে আরটা রয়েছে সেই আরটার পরিচয় কি, ওটা কি বলতে চাইছে, কি জানতে চাইছে, কোন আর, সেই আরটা হবে। কিন্তু সেই আরটা কোনো ব্যাসার্ধ নয়, কোনো কিছু নয়, কিন্তু সেটা যেটা যেটা স্পেসিফিক করা আছে যে ওই আরটা হলো ডেল্টা এল থেকে যে বিন্দুতে তুমি চৌম্বক ক্ষেত্র বের করবে তার দূরত্ব, ঠিক আছে? তাহলে যেখানে যদি পাল্টায় কোনো জায়গায়, তাহলে সেটা দিয়ে কিন্তু তোমাকে অঙ্ক মানে কাজটা করতে হবে। তো সাপোজ আমি ডেল্টা এলটা এই জায়গাতে ধরলাম, ওকে, মনে রাখো ডেল্টা এলটা কোথায় ধরলাম, এখানে ধরলাম, দিস ইজ দ্য ডেল্টা এল। এবার ডেল্টা এল এর ডিরেকশনটা বের করে যদি দেখো, তাহলে সেটা হবে একদম বোর্ড থেকে বাইরে এইভাবে, লক্ষ্য দেখো, মানে বোর্ড থেকে বাইরের দিকে আসছে, মানে চুরিটা এইভাবে বলা হয় তো, এই দেখো, তাহলে এখানে যদি ডেল্টা এল ধরি তো সাইড করে বেরিয়ে যাচ্ছে, মানে দিস ইজ দ্য ডেল্টা এল ডিরেকশন, বোর্ড থেকে আউটসাইড। মানে এই চ্যাপ্টারে কিন্তু ডিরেকশন বোঝাটা খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে বুঝবে। হ্যাঁ, তো অনলাইনে ডিরেকশন বোঝানোটা খুব কঠিন কাজ, তাও চেষ্টা করছি। তো বোর্ড থেকে আউটসাইড, এটা কিন্তু ডেল্টা এল এর ডিরেকশনটা হয়ে গেল। সাপোজ আমি এইভাবে বুঝালাম, যেটা ডেল্টা এল এর ডিরেকশন বোর্ড থেকে বাইরের দিকে। ওকে, এবার ডেল্টা এল আর এটা পয়েন্ট যেখানে আমি বের করবো, সো এইখানে কিন্তু আমি একটা ডিসটেন্স লাগবে। সো দিস ইজ দ্য ডিসটেন্স ফ্রম ডেল্টা এল টু দ্য পয়েন্ট, ঠিক আছে? তাহলে এই পয়েন্ট, যে পয়েন্টে আমি দেখবো সেখান থেকে একটা ডিসটেন্স, এটা ধরলাম ইউ, আর দূর হয়ে গেল। এইবার আমাকে বের করতে হবে তোমার চৌম্বক ক্ষেত্রের মান এবং চৌম্বক ক্ষেত্রের দিক, দুটো বের করতে হবে কিন্তু। হ্যাঁ, এইসব জায়গাতে আমি গোল গোল করে তো বলে দিলাম যে চৌম্বক ক্ষেত্রের দিক কেমন হবে, কিন্তু একটা আউটসাইড পয়েন্টে বলরেখাগুলো কেমন করে গেছে, মানে এক্সাক্ট কেমন করে এখানে বলরেখাটা আছে, গোল গোল করতে করতে বাড়তে বাড়তে গিয়ে আমি বের করা কিন্তু খুব চাপে বলরেখা দিয়ে, কিন্তু আমি ম্যাথামেটিক্যাল ওয়েতে খুব সহজেই কিন্তু বের করে নিতে পারবো। আচ্ছা, বের করছি। তার আগে একটা জিনিস ক্লিয়ার করে দিই যে এটা ইউ, এটা ডেল্টা এল হয়ে গেল, ঠিক আছে? এইবার এখানে যদি বায়োসাভার্ট লটা অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, ডিভি ইজ ইকুয়াল টু মিউ 0 বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার, আমরা জানি। আচ্ছা, জিনিসগুলো দেখে নিই। এবার মিউ 0 আই তো আই, ঠিক আছে, ডিএল ডিএল ঠিক আছে, সাইন থিটা, থিটাটা কি, ডিএল আর ইউ এর মাঝখানের কোণ। এবার লক্ষ্য করো ডিএলটা কি, ডিএল হলো বোর্ড থেকে বাইরের দিকে এটা, ওকে, আর আরটা কি, আরটা হলো এই এটা হলো, মানে এবার দেখো এটা যদি বোর্ড থেকে বাইরের দিকে যাওয়া একটা অংশ হয়, এটা বোর্ড থেকে বাইরের দিকে যাচ্ছে, এবার বোর্ডের প্লেনে যদি এটা এখন থাকে, তাহলে এই দুটোর মাঝখানের কোণ কত, দেখো এই দুটোর মাঝখানের কোণ কত, 90 ডিগ্রি। এইবার কোনো কারণে যদি এই পেনটা বোর্ডের তল থেকে পেরায়, একমাত্র লক্ষ্য করা ভালো করে, কিন্তু যদি একমাত্র পেনটা কোনো কারণে বোর্ডের তল থেকে বেরিয়ে যায়, তাহলেই কিন্তু এই কোণটা কমবে। কিন্তু এই পেনটা যদি বোর্ডের তলে থেকে, এই পেনটা কিন্তু একদম বোর্ড থেকে বাইরে দিয়ে যাচ্ছে, কিন্তু এই পেনটা বোর্ডের তলে থেকে যতই মুভ করুক না কেন, যেদিকেই মুভ করুক না কেন, এই পেনটার সাথে কিন্তু এই পেনটার কোণ সবসময় 90 ডিগ্রি থাকবে। এটা ভালো করে দেখো, যে পেনটা মানে যে ডিরেকশনটা বোর্ড থেকে বাইরের দিকে, সেই ডিরেকশনের সাথে বোর্ডের প্লেনে এই পেনটা যেমন খুশি মুভ করুক না কেন, সবসময় এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি থেকে পাল্টাবে না। সিমিলার কেস, এই দেখো ইউটা, এই ইউ ডিসটেন্সটা কিন্তু বোর্ডের প্লেনেই আছে, কারণ এই পয়েন্ট থেকে এটা কিন্তু বোর্ডের প্লেনেই, বোর্ডেই রয়েছে, কিন্তু এই ডিএল ডিরেকশন কিন্তু বোর্ড থেকে বাইরের দিকে, অর্থাৎ বোর্ডের প্লেনের সাথে এটা এরকম এক্স্যাক্টলি এরকম করে না থাকলেও, এই অ্যাঙ্গেল করে থাকলেও, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি। দেখো বুঝতে পারলে কিনা, এটা প্রথম কেস। তারপর এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, যেটা সাইন 90 হবে। ওকে, নেক্সট আরটা তো এখানে দেখতেই পাচ্ছেন, আরটা ইউ স্কয়ার হবে। ওকে, তাহলে এখান থেকে দাঁড়ালো মিউ 0 বাই 4 পাই আই ডিএল বাই ইউ স্কয়ার, একদম আমি লিখলাম। ওকে, এবার আসা যাক
অন্য একটা ব্যাপারে, সেটা হলো যে ডিবি তো পেয়ে গেলাম, কোনো ব্যাপার না, কিন্তু ডিবির ডিরেকশনটা কি হবে। ডিবির ডিরেকশনটা কেন ইম্পর্টেন্ট সেটা এখনই বুঝতে পারবে। কারণ একটা তারের জন্য, মানে একটা বৃত্তের জন্য, ধরো যে বৃত্তের সেন্টারে বের করেছিলাম, এই বৃত্তের এই সেন্টারে যখন বের করেছিলাম, তখন এই পোর্শনের তারের জন্য এই সেন্টারের ডিরেকশন এখানেই হবে ক্রস, এই পাশের জন্য ক্রস, এই পাশের জন্য ক্রস, এই পাশের জন্য ক্রস। যেহেতু এর সবকিছুর জন্য ক্রস, অর্থাৎ এর মানে এর ডিরেকশনটা কিন্তু একটাই দিকে। ওকে, সেই জন্য আমি ইন্টিগ্রেশন করে পেয়ে গেছিলাম টোটালটা। কিন্তু একটা আউটসাইড পয়েন্টে আমাকে এই শুধু ডেল্টা এল এর জন্য ডিরেকশনটা কোন দিকে হচ্ছে সেটা কিন্তু এক্স্যাক্টলি বের করতে হবে। তারপর আনাদার ডেল্টা এল চুজ করবো, তার জন্য ডিরেকশন কোন দিকে হচ্ছে সেটা বের করবো। যদি সেই ডিরেকশন দুটো একই দিকে হয় তাহলে তাদের নর্মাল সাম হবে, আর যদি ডিরেকশন দুটো একই দিকে না হয় তাহলে কিন্তু তাদের ভেক্টর সাম করতে হবে, সেটা খেয়াল রাখতে হবে। সেই জন্য আমি আগে দেখবো ডিবিটা বেরিয়ে গেছে, কিন্তু আমি ইন্টিগ্রেশন করে এখনই এই পুরো গোলটার জন্য চৌম্বক ক্ষেত্র বের করতে পারবো না। আমাকে তার আগে এই শুধু ডেল্টা এল এর জন্য, এই ডেল্টা এল এর জন্য শুধু এই পয়েন্টের চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে সেটা বার করতে হবে। এইটা বের করা খুব কঠিন কাজ, খুবই কঠিন কাজ, মানে একদমই থিঙ্কিং, ভাবনা, মানে বুঝে করতে হবে, ভাবতে হবে। আমাকে আমার মানে ভিডিওতে দেখে বুঝতে হবে আমি কি দেখাতে যাচ্ছি। কারণ ভিডিওটাও ঠিক 2D, কারণ একটা স্ক্রিনে দেখছো, বোর্ডও 2D, সবই 2D তে 3D বোঝানো খুব কঠিন কাজ, আমি তাও চেষ্টা করছি। যাই হোক, প্রথমত আমাকে এই ডিরেকশনটা খোঁজার আগে চলে যেতে হবে ভেক্টর রূপে। কার ভেক্টর রূপে? তোমার ডিবি ভেক্টর রূপে। কারণ ডিবি ডিরেকশন পাবো কি করে? আগে ডিবিটা দেখতে হবে ভেক্টরিক্যালি ও কেমন, তারপর তো ডিরেকশনটা দেখবো। ডিবির ভেক্টর রূপটা দেখতে হবে। তো ডিবির ভেক্টর রূপ কি হয়? ডিবি ইজ ইকুয়াল টু হয় I dl cross r by r cube. This is the vector রূপ, অথবা এখানে r স্কয়ার দিতে গেলে এখানে r ক্যাপ দিতে হবে, আর কিছু না। ঠিক আছে, বাকি সব একই। তার মানে এখানে এক কথায় বোঝা যাচ্ছে যে ডিবিটা এই দুটো তো স্কেলার, কোনো সমস্যা নেই, লিখলাম। থাকলো খালি কি dl cross r। তবে ডিবির রেজাল্ট হলো dl ভেক্টর আর r ভেক্টরের ক্রস। এবার চলে যাও একটু ক্লাস 11। যদি বাই চান্স জায়গাগুলো বুঝতে অসুবিধা হয়, আমার 11 এর ক্লাসের ভেক্টরে দেখবে লেখা আছে ওখানে ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট, ওই জায়গাটা একবার দেখে নেবে। যাক, একবার ফিরে দেখে নাও কি বলছি। ডিবি ইজ ইকুয়াল টু ডিএল ক্রস আর। ক্রস প্রোডাক্ট মানে যেসব ভেক্টর, মানে যেসব জিনিস দুটো রাশির গুণফল হয়, সেখানে রাশি দুটো ভেক্টর রাশি যদি হয়, সেই ভেক্টর রাশির গুণফল যদি কোনো একটা ভেক্টর হয় তাহলে সেটা ক্রস প্রোডাক্ট হয়। দ্যাটস মিন ক্রস প্রোডাক্টের অ্যান্সারের একটা রিলেশন হয়। ওকে, এবার ভালো মতো মনে করে দেখো ক্রস প্রোডাক্টে গিয়ে পড়েছিলে কিনা, যে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে যে ভেক্টরটা অ্যান্সার পাওয়া যায় সেই ভেক্টরটার দিক হয় দ্য ডিরেকশন পারপেন্ডিকুলার টু দ্য প্লেন কন্টেনিং দ্য আদার টু ভেক্টর। মানে যে দুটো ভেক্টরের আমি ক্রস করছি তাদের যে অ্যান্সারটা হবে তার দিক হবে যে দুটো ভেক্টরকে ক্রস করছি সেই দুটো ভেক্টর নিয়ে যে প্লেনটা তৈরি হবে। একটা প্লেন তৈরি করতে মিনিমাম দুটো ভেক্টর তো লাগেই, বা দুটো অক্ষ তো লাগেই। যেমন একটা প্লেন এক্স ওয়াই প্লেন, মানে কি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ মিলে প্লেনটা তৈরি। বোর্ডটা কি এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই। ওকে, যদি এই স্পেসটা ধরো তাহলে এক্স জেড প্লেন, তারপরে এই স্পেসটা ধরো তাহলে ওয়াই জেড প্লেন। তার মানে কি যে কোনো একটা প্লেন তৈরি করতে বা সমতল তৈরি করতে দুটো অ্যাক্সিস বা দুটো জিনিস লাগে, দুটো ভেক্টর লাগে। তাহলে এই দুটো ভেক্টর মিলে, দুটো ভেক্টর মানে দুটো দিক, এবার সেই দুটো মানে কি একটা প্লেন তো অবশ্যই তৈরি হবে ওটা দিয়ে। তো সেই দুটো ভেক্টর যে প্লেনে থাকবে, যে তলে থাকবে, রেজাল্ট ভেক্টরটা সবসময় সেই দুটো ভেক্টর যে তলে রয়েছে তার সাথে লম্ব হবে। কথাটা বুঝতে পারলে? আশা করি বুঝতে পারলে। দ্যাটস মিন মনে করো এটা ডিএল, এটা কি ডিএল, এক্স অক্ষ বরাবর রয়েছে। ওকে, এবার এটা হলো তোমার আর ওয়াই অক্ষ বরাবর রয়েছে। তাহলে এই দুটো প্লেন মানে এক্স ওয়াই প্লেন রয়েছে, তাহলে ডিপি ডিরেকশন হবে এই বরাবর অথবা এই বরাবর। মানে এখানেও কিন্তু একটা অথবা থেকে গেল, কারণ যে কোনো তলের আবার দুটো ডিরেকশন, দুটো লম্ব হয়, একটা পজিটিভ লম্ব একটা নেগেটিভ লম্ব। মানে এক্স
এর একটা পজিটিভ ডিরেকশন হয়, একটা নেগেটিভ ডিরেকশন হয়, y এর একটা পজিটিভ ডিরেকশন, একটা নেগেটিভ ডিরেকশন আছে, এবং z এর একটা পজিটিভ, একটা নেগেটিভ ডিরেকশন হয়। মানে x y z যেমন হয় তেমন -x -y -z তেমন ডিরেকশন হয়। তার মানে ডিরেকশন মানে এই আর এই, তো এই এটা হলো x, এটা y, এটা z, তারই উল্টো করে দিলে এটা হলো -x, এটা -y -z, মানে উল্টো দিকে কিন্তু আবার একটা তিনটা অ্যাক্সিস রয়েছে। ওকে, তো এবার বললাম আমি যে ক্রস প্রোডাক্টের অ্যান্সার হয় প্লেন যেটা রয়েছে, যে প্লেনে দুটো ভেক্টর রয়েছে তাদের সাথে লম্ব, তাদের সাথে লম্ব তো পজিটিভ দিকটা হয়, নেগেটিভ দিকটা হয়। মানে এটা যদি একটা তল হয়, মানে হাতটা যদি একটা তল হয়, এই তলের সাথে এই পেনটা এটাও তো লম্ব, কিন্তু এটা কি লম্ব নয়? এটা তো লম্ব। তাহলে লম্ব কিন্তু দুটো কনফিউশন থেকে যায় যে কোনটা হবে। সেই কনফিউশনটা দূর করার জন্য আমি আই জে কে এর হেল্প নেব। সব ক্ষেত্রে তো সম্ভব না, যদি একমাত্র অ্যাক্সিস বরাবর ভেক্টর গুলো থাকে তাহলে আই জে কে এই হেল্পটা নিতে পারি। কেমন করে নিতে পারবো? যে এটা হয়ে গেল, আমি জানি আই ক্যাপ, এটা হলো জে ক্যাপ, আর এটা কে ক্যাপ। সিমিলারলি এটা মাইনাস আই ক্যাপ, এটা মাইনাস জে ক্যাপ, এটা মাইনাস কে ক্যাপ। হলো এই হেল্পটা আমি নেব। কেন নেব? কারণ আমি একটা সূত্র ভেক্টর শিখেছিলাম যে আই জে আর কে এরা তিনজনকে যদি আমি এই বরাবর ক্রস করি তাহলে মানে দুটো ক্রস করলে থার্ডটা রেজাল্ট হবে, আর যদি উল্টো বরাবর ক্রস করি তাহলে দুটো ক্রস করলে থার্ডটা রেজাল্ট হবে, কিন্তু সাথে একটা মাইনাস হবে। ওকে, তাহলে এইটা যদি আমি একটু অ্যাপ্লাই করি তাহলে কিন্তু বিনা ব্রেন খাটিয়ে ম্যাথমেটিক্যাল ওয়েতে খুবই ইজিলি তুমি ডিরেকশনটা বের করে নিতে পারবে। ঠিক আছে, এবার দেখো, মনে করে দেখো, দুটো ক্রস প্রোডাক্টের যে অ্যান্সারটা হয় তার ডিরেকশন বলতো কস টু নিয়মে। কেমন করে বলতো? বলতো যে দুটো ভেক্টর রয়েছে সেই দুটো ভেক্টরকে তুমি মানে যেটার সাথে যেটা ক্রস রয়েছে, এ ক্রস বি বা বি ক্রসে এ ক্রস বি যদি বলে তাহলে এ থেকে বি এর দিকে একটা ডান পাকে স্ক্রু ঘোরাও, তাহলে মাথাটা যেদিক যাবে সেটা হলো জেড অ্যাক্সিস, মানে রেজাল্টেড অ্যান্সার। আবার বি ক্রসে মানে কি, ওটাকে টাইট করো তাহলে নিচের দিকে হবে। তাহলে এইভাবে তুমি মনে রাখার থেকে তুমি যদি এটা মনে রাখতে পারো আই জে আর কে ব্যাপারটা, যে আই আর জে গুণ করলে কে, কিন্তু জে আর আই গুণ করলে মাইনাস কে, মানে সোজাতে গেলে রেজাল্ট হবে পজিটিভ, উল্টো দিকে গেলে রেজাল্ট হবে নেগেটিভ। ওকে, তাহলে কিন্তু তুমি খুব সহজে ম্যাথমেটিক্যাল ওয়েতে ডিরেকশনটা বের করে নিতে পারবে। আমি ওই না টক্সটু নিয়ম, না ফ্লেমিং এর বামহস্ত নিয়ম, না ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম, আমি কোনো কিছুতেই মানে কোনো কিছু দিয়েই আমি প্রপারলি ওই হ্যাঁ, আবার হ্যাঁ এটাই তো ফ্লেমিং এর বামহস্ত নিয়ম ডানহস্ত নিয়ম তুমি যখন টেনে পড়েছিলে তোমার যে ডাইনামো, তারপরে তোমার মোটর, সেক্ষেত্রে গিয়েও তোমাদের কিন্তু একই জিনিস ওখানে বলা হতো যে দুটো জিনিস, একটা কারেন্টের দিক আর একটা তোমার ইসের দিক, এটাকে যেদিকে বল ফিল করবে, কারেন্টের দিক ছিল আর একটা ছিল চুম্বক ক্ষেত্রের দিক। এই দুটো দিক তোমার জানা থাকলে এবং সেই দুটো যদি আঙ্গুলের দুটো জিনিসকে ডিনোট করে তাহলে থার্ডটা হবে তোমার কি বলের দিক। এটাও আমি কেন এই প্রসেসে করবো না, আমি এটাও কনফিউশন হয়ে যায়, কখনো এদিক হতে পারে কখনো এদিক হতে পারে। এই দুটো দেখো, এটা কিন্তু অ্যাক্সিস অ্যাকচুয়ালি, এটা যে থিওরি বলে না যে তিনটা আঙ্গুলকে একে অপরে 90 ডিগ্রি করে দাও, তাহলে কি তৈরি হয়? অ্যাকচুয়ালি একটা অ্যাক্সিস, একটা কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড, একটা এক্স ওয়াই জেড, এটাই তো, এই তারাই তো একেবারে পারপেন্ডিকুলার হয়। তাহলে আমি এইটা না ইউজ করে, এতে হাত ভাঙার সম্ভাবনা থাকে, আমি এটা না ইউজ করে একদম ম্যাথমেটিক্যালি ভেক্টর প্রসেস ইউজ করবো, তাহলে খুব সহজেই কিন্তু ডিরেকশন গুলো তুমি পেয়ে যাবে। মন দিয়ে ব্যাপারটা বুঝতে হবে কি করে, যদি এটা একবার ধরতে পারো তাহলে ব্রেনের কাজ অনেক কমে যাবে। ম্যাথমেটিক্যাল ওয়েতে ডিরেকশন বের করতে পারলে আর কি চাই? তুমি মানে একটা নিটের পরীক্ষায় বসে যদি পাশে একটা ছোট্ট একটা রাফ করে ডিরেকশনটা বের করে নিতে পারো, তাহলে তোমাকে ফ্লেমিং এর বাঁ হস্ত না ডান হস্ত মনে করতে হবে না। বাঁ হস্ত আর ডান হস্ত নিয়ম কেন বেরিয়েছিল? কারণ একটা জিনিসে তোমার রেজাল্টটা এমন হচ্ছে যেটা বাঁ হাত ছাড়া মিলছে না, আর একটা জিনিসের রেজাল্টটা এমন হচ্ছে যেটা ডান হাত ছাড়া মিলছে না। দুটাই কিন্তু ক্রস অ্যাকচুয়ালি, কারণ এগুলো দুটো জিনিসের রেজাল্ট যদি বুড়াঙ্গুল হয় তাহলে এরা এই দুটো ক্রস করে বুড়াঙ্গুলটা পাচ্ছি, ক্রস প্রোডাক্ট। তো দুটো ক্রস করে রেজাল্টটা আমাকে মিলানোর জন্য কখনো বাঁ হাত ইউজ করতে হয়েছে, কখনো ডান হাত ইউজ করতে হয়েছে। আমি তা না করে যদি ম্যাথমেটিক্যাল ওয়েতে যাই
তাহলে আমার রেজাল্টটা তো অটোমেটিক বেরিয়ে যাবে, সেখানে আমার বাঁ হাতও লাগবে না, ডান হাতও লাগবে না। তো সেই থিওরিটা শেখো মন দিয়ে। আমি কিন্তু এটা পড়াতে গিয়ে এত অনেকটা চলে যাচ্ছি, কারণ এটা মানে একটা বিশাল ম্যাথামেটিক্যাল ওয়ে টু ক্যালকুলেট দ্য ডিরেকশন, ঠিক আছে? সেটা মন দিয়ে শিখে নাও, এটা বই নেই, খুব মন দিয়ে জানবে। বইয়ে তোমার ওই ফ্লেমিংয়ের নিয়ম এগুলো রয়েছে, বা তোমার ওই কর্কস্ক্রু নিয়ম দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু আমি বলবো ম্যাথামেটিক্যাল প্রসেসে করো। ম্যাথামেটিক্যাল প্রসেসে করতে গিয়ে তোমাকে আগে একটা জিনিস জানতে হবে, সেটা হলো অক্ষ সম্বন্ধে। অক্ষ সম্বন্ধে জানতে গেলে তোমাকে বলতে হবে, বললাম যে তিনটা অক্ষ হয়, এক্স ওয়াই জেড, ঠিক আছে? যে কোনো দুটো অক্ষকে তোমাকে প্লেনে নিতে হবে, প্লেনের সাথে একদম মানে বোর্ডের সাথে, আর একটা অক্ষকে টেরা করে নেবে, যেটা বুঝাবে যে বোর্ড থেকে বাইরের দিকে যাচ্ছে, ঠিক আছে? এবার তুমি এক্স ওয়াই জেড যে কোনো যেটাকে ইচ্ছে চুজ করতে পারো। চুজ করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে এক্স ওয়াই জেড যাতে অ্যান্টি ক্লকওয়াইজ থাকে, নইলে কিন্তু ভুল হবে। কয়টা জিনিস খেয়াল রাখতে হয় কিন্তু, এটাও একটা এসএইচ ল হিসাবে চালু, মানে আমার যেমন আগে পেন রুলটা বললাম সেরকমই, যে এক্ষেত্রে কিন্তু কিছু নিয়ম মেনে রুলটা ফলো করতে হবে, ঠিক আছে? সেটা হলো 1 নম্বর, অ্যাক্সিসটা ঠিক মতো আঁকতে লাগবে। আমি এমন আছি, দেখো, ওয়েট, কালি শেষ। দেখো এই হলো আমি তিনটা অ্যাক্সিস দেখলাম, ওকে? তিনটা অ্যাক্সিসের মধ্যে দেখো এই এটা পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার, সবাই কিন্তু একেবারে পারপেন্ডিকুলার, কিন্তু এই দুটো অ্যাক্সিস বোর্ডের সঙ্গে একদম প্লেনে রয়েছে। আমার হিসাবে কিন্তু ডিরেকশন 6টা, একটা ডান দিক, বাম দিক, ওপর দিক, নিচ দিক, বাইরের দিক, ভেতর দিক। ডিরেকশন কটা? 6টা। বোর্ড সাপেক্ষে বা খাতা সাপেক্ষে, তুমি খাতায় আঁকবে, আমি বোর্ডে গেছি, তাহলে ডিরেকশনটা কি? এখানে এই ডিরেকশনটা হলো, এই ডিরেকশনটা ডান দিক, এই ডিরেকশনটা ওপর দিক, আর এই ডিরেকশনটা বাইরের দিক। যদি এদিকে আঁকতাম তাহলে এটা বাম দিক হতো, এটা একটা নিচের দিক হতো, আর এটা ভেতরে একটা ভেতর দিক হতো। ডিরেকশন করো 6 রকম, ডান দিক, বাম দিক, ওপর দিক, নিচ দিক, ভেতর দিক, বাইরের দিক, ওকে? তাহলে এবার তুমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ দাও, এখান থেকে শুরু করবেন, এখান থেকে শুরু করবেন, এখান থেকে শুরু করবে, তোমার ম্যাটার। আমি সাপোজ এখান থেকে শুরু করলাম, তাহলে এটা যদি এক্স হয় তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ এটা ওয়াই ধরবো, আর এটা ধরবো জেড, ওকে? এইবার এই তিনটা অক্ষের মধ্যে এক্স মানে ক্যারি করছে আই, ওয়াই মানে ক্যারি করছে জে, আর জেড মানে ক্যারি করছে কে, এটা মনে রাখতে হবে। এইবার এই অক্ষটাকে তোমার ডিরেকশন খোঁজার সময় ক্রস প্রোডাক্ট যেটা বলেছে তার ছবিতে বসিয়ে দিতে হবে, ঠিক আছে? এবার চলে আসি এই অঙ্কটাতে। এখানে যেমন ডিবি বলেছে, ডিবি মানে ডিএল ক্রস আর, ডিএল কোনটা? ডিএল দিস, আর আর কোনটা? আর হলো দিস, ঠিক আছে? এই দুটোর মধ্যে আমাকে বসাতে হবে। এবার এই দুটো যদি বসাতে যাই তাহলে দেখো একটু সমস্যা হচ্ছে। কি সমস্যা? দেখো এটা জেড এক্স অ্যাক্সিসটা মিলে গেছে, দেখো এক্স অ্যাক্সিসটা মিলে গেছে, এটাও এক্স অ্যাক্সিস, ডিএলটা বাইরের দিকে, এই অ্যাক্সিসটা বাইরের দিকে। এবার ওয়াই অ্যাক্সিসটা হয় এইভাবে, এই অনুযায়ী, কিন্তু এখানে ওয়াই অ্যাক্সিসটা দেখো একটু টেরা করে নিচের দিকে নেমে গেছে। তাহলে লক্ষ্য ভালো মতো দেখো, এই 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 এক্স অ্যাক্সিস আর এই বাইরের দিক একই দিক, তাহলে এই এক্স অ্যাক্সিসটা আমি এর সাথে বসিয়ে দিলাম এই পয়েন্টে। শুধু আমাকে যখন ওয়াই অ্যাক্সিসটা বসাতে যাচ্ছি তখন দেখছি ওয়াই অ্যাক্সিসটা তো এইভাবে বসানোর কথা ছিল, কিন্তু এইভাবে এখানে এইভাবে না বসে একটু টেরা হয়ে নেমে গেছে। তাহলে ওয়াই অ্যাক্সিসটা যখন নামছে, মন দিয়ে দেখো জিনিসটা, সেটা হলো এটা এক্স অ্যাক্সিস, দেখো এই ছবিটা এটা এক্স অ্যাক্সিস, এবার এটা ওয়াই, এটা হচ্ছে জেড, ঠিক আছে? এবার দেখো মেন ছবিতে ওয়াই অ্যাক্সিসটা কিন্তু একটু এইভাবে নেমে গেছে, তাহলে ওয়াই অ্যাক্সিস নামলে কি অটোমেটিক এক্স অ্যাক্সিসটা কিন্তু একটু সরে যাবে, কারণ এটা তো আবার একেবারে পারপেন্ডিকুলার থাকতে হবে, তাই না? মানে এটা বাইরের দিকে প্লেন, বাইরের দিকে প্লেনের সাথে এই অ্যাক্সিস গুলোকে যতই আমি ঘুরাই এদের সাথে কিন্তু 90 ডিগ্রি কখনো পাল্টাবে না। এই অক্ষটার সাথে 90 করবে, এই বোর্ডের যে কোনো লাইন এর সাথে এই বাইরের সাথে কিন্তু 90 ডিগ্রি করে থাকে। তো এক্ষেত্রে আমি যদি এই অক্ষটাকে একটু টেরা করে দিই, মানে এটা যদি অক্ষ হয় তাহলে এই অক্ষের সাথে যদি ওয়াই অক্ষটাকে টেরা করে দিই এর সাথে মেলানোর জন্য, তাহলে অটোমেটিক জেড অক্ষটাও কিন্তু একটু টেরা হয়ে যাবে। দেখো বুঝতে পারলে কিনা ফিলিংসটা? এই অক্ষটাকে আমি ঘুরিয়ে দিয়েছি, দেখো কি করেছি, এই অক্ষটাকে আমি ঘুরিয়ে দিয়েছি, বলে এটা একটু টেরা হলো, এটার সাথে এটা মেলানোর জন্য, এটার সাথে এটা মেলানোর জন্য এই অক্ষটাকে পুরো আমি, এরা কিন্তু প্রত্যেকে এখনো একেবারে পারপেন্ডিকুলার, কিন্তু ঘুরিয়ে দিয়েছি। এবার মিলাই, কারণ এখানে বসছে না, এখানে দুটো সম্পত্তি হয়েছে, এটা আর এটা, এই দুটো সম্পত্তিতে আমাকে এক অক্ষটা বসাতে হবে।
অক্ষটা যখন পুট করলাম তখন দেখছি অক্ষটা এইভাবে রয়েছে, এই এই আর এইভাবে রয়েছে। তাহলে কি করলাম, মিলানোর জন্য এই অক্ষের সাথে এটাকে আমি একটু ঘুরিয়ে দিলাম, দেখো এরকম করে ঘুরিয়ে দিলাম, দিয়ে ঠিকঠাক একবারে পাট করে বসিয়ে দিলাম। তাতে কি হলো, এই একটা ডিরেকশন পেলাম। ওকে, তাহলে এই জিনিসটা যদি আমি এইখানে বসিয়ে দিই, আমার তো এখানে বের করতে হবে। এই পয়েন্টে এবার আমি অক্ষটা বসাচ্ছি, দেখো এই পয়েন্টে অক্ষটা বসাচ্ছি, এই পয়েন্টে এটা হলো তোমার কি ডিএল। ওকে, ঠিক আছে। তারপরে এটা হলো তোমার যেটা চলে যাচ্ছে, এটা হলো তোমার ডিবি, সরি আর ইউ দিয়ে লিখেছি, বুঝাচ্ছি তাই আর। এবার ডিএল ক্রস আর, এবার অ্যান্সারটা কি হবে দেখা যাক। এবার এখানে এটা একটা ডিরেকশন বেস থাকলো, এটা হলো জেড অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। এবার অ্যান্সারটা দেখতে হবে জেড অ্যাক্সিস আসছে কিনা। কি করে দেখবো, ডিএল মানে এক্স বসেছে, আর মানে ওয়াই বসেছে। এবার কি আছে, ডিবি করে পাওয়া যায় ডিএল ক্রস আর মানে এক্স ক্রস ওয়াই। এবার এক্স মানে আমি ভাববো, আর ডিএল পেয়ে ভাববো না, এক্স মানে বুঝে নেবো আই ক্যাপ, এক্স কি ক্যারি করে আই ক্যাপ। এবার ওয়াই কি ক্যারি করে জে ক্যাপ, কি ক্যারি করে জে ক্যাপ। তাহলে আই ক্রস জে। এবার মনে কথা দেখো, আই ক্রস জে মানে সরাসরি, তাহলে অ্যান্সারটা হলো কে ক্যাপ। কে ক্যাপ কোন ডিরেকশনে, জেড ডিরেকশনে, তাহলে নেগেটিভ জেড ডিরেকশনে না, তাহলে এই বরাবর তৈরি হবে তোমার কে তোমার ডিবি। দেখো আমার মেইন যেটা লক্ষ্য ছিল ডিবি ডিরেকশনটা বোঝাতে পারলাম কিনা। আরো যখন আরো ফ্লেমিং এর নিয়ম, যখন ওই ডায়নামো মোটর পড়বো সেই সময় আরো ডিটেলসে আরো ভালো করে তুমি এই অক্ষর মানে এই যে অক্ষমালা থিওরিটা শিখালাম ভেক্টরের, সেটা বারবার অ্যাপ্লাই করবো। প্রথম হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু একবার ধাতস্থ হয়ে গেলে মানে একদম বাম্পার লাগবে তখন, ঠিক আছে। এখন আস্তে একটু বোঝো। তাহলে ফাইনালি যেটা পেলাম, যেটা আমার উদ্দেশ্য ছিল, যে ডিবি ডিরেকশন, দ্যাট ইজ দ্য ডিবিস ডিরেকশন। ওকে, যদি এটা এরকম সোজা হতো তাহলে ডিবি ডিরেকশনটা কিন্তু এই বরাবর হতো, তাই না। যদি এটা এইটা টেরা যদি না হতো, যদি এরকম সোজা হতো তাহলে ডিবিশনটা এটা হতো। ওকে, তো এবার যেটা মেইন কথা, এই সিমিলার ওয়েতে যদি আমরা এখানে অ্যাপ্লাই করতাম তাহলে কিন্তু এবার দেখো তোমার আরটা ভেতর দিকে হতো, এবং সেক্ষেত্রে যদি আমরা অ্যাপ্লাই করে দেখতাম তাহলে কিন্তু এটা যেমন এই বরাবর পেলাম, এটা অ্যাকচুয়ালি এই বরাবর, এটা অ্যাকচুয়ালি জেড কিন্তু একটু টেরা বলে একটা মূল্য, সেরকম এদিক থেকে এটা ভেতর দিকে যদি আমরা একইভাবে ক্যালকুলেশন করতাম তাহলে সেটা বেরোতো এরকম ডিরেকশন। ওকে, এবার যেহেতু টেরা হতো সেটা অ্যাকচুয়ালি জিনিসটা হতো এরকম ডিরেকশনে, ঠিক আছে। মানে যদি আমি এই অক্ষটা নিতাম এরকম, মানে এটাকে যদি আছে ইউ টেক নিতাম তাহলে সেটা বেরোতো এই বরাবর। তাহলে দেখলাম যে এইখান থেকে এই ডিএলটা নেওয়ার জন্য এটা বেরোলো ডিবি, এবার লক্ষ্য করার দিয়ে, আর এইটা ডিএলটা নেওয়ার জন্য এটা বেরোলো ডিবি। ওকে, তাহলে এইটা উল্টো দিকে, যেহেতু এদিক বরাবর, এটা এদিক বরাবর, এটা বোর্ড থেকে বাইরে দিকে যাচ্ছে, এটা বোর্ড থেকে ভেতর দিকে যাচ্ছে, তো দুটো কেসের জন্য দুদিকে ডিবি হলো, একটা এই বরাবর একটা এই বরাবর। ওকে, এবার দেখো এইটা যদি থিটা হয় বা এটা থিটা হয়, মানে তোমার মাঝখানের যে আর রয়েছে তার সাথে যদি এটা থিটা কোণ করে থাকে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এইটার সাথে এইটা যদি প্যারাপ্লেনটার সাথে এটা কিন্তু সবসময় 90 ডিগ্রি, মানে এটা কিন্তু 90 ডিগ্রি, কারণ এটা প্লেনের সাথে ডিএল 90 ডিগ্রি, আবার এটা প্লেনের সাথে ডিবিও 90 ডিগ্রি, কারণ ডিবি ইউ আর ডিএল এটা প্রত্যেকে 90 ডিগ্রি। ওকে, তাহলে এটা 90 ডিগ্রি। আবার তোমার যদি এইটা মেন আর এর সাথে আবার এই ওপর পোরশনটা যেটা অরিজিনাল ওপর, সেটাও কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে। এইখান থেকে আমি বলতে পারি যে এই মেন আরটা মানে এইটাও 90 ডিগ্রি, আবার এটাও 90 ডিগ্রি, তাহলে আর এটা থিটা, এটা 90, এটা থিটা, তাহলে এই পোরশনটা হলো 90 মাইনাস থিটা, আবার পুরোটা 90, এটা 90 মাইনাস থিটা, তাহলে এই বাকি পোরশনটা দাঁড়ালো থিটা, কি দাঁড়ালো থিটা। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারবো সেটা হলো এটা যদি থিটা হয় তাহলে এই ডিবিটা এবার আমার ভেক্টরিক্যালি করতে হবে সাম। এবার এই দুটো ভেক্টরিয়াল সাম করার জন্য আমি কি করলাম, ভেক্টর বিভাজন পদ্ধতি ব্যবহার করছি। এটা যদি ডিবি হয় তাহলে এই কম্পোনেন্টটা হবে ডিবি cos থিটা, আর এই কম্পোনেন্টটা হবে ডিবি sin থিটা। ওকে, সিমিলারলি এটা যদি দেখি তাহলে এটাও কিন্তু দেখবো এই অ্যাঙ্গেলটা থিটা, একইভাবে তাহলে যদি থিটা হয় তাহলে এটা হবে ডিবি cos থিটা, আর এটা হবে ডিবি sin থিটা। তাহলে এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো তোমার যে একটা বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপর এই বিন্দুতে যখন চৌম্বকত্ব বের করছি, সেটা এই পোরশনটার জন্য যখন বের করছি সেটা অ্যান্সারটা, আর এই পোরশনটার জন্য যেটা বের করছি
সেই দুটোর অ্যান্সারকে যখন ভেঙে নিচ্ছি তখন দেখছি ডিবি সাইন থিটা দুটো পাচ্ছি আমি সামনে বরাবর, আর ডিবি কস থিটা দুটো পাচ্ছি আমরা উল্টো দিকে একে অপরের। এবার ডিবির ভ্যালু তো আমরা জানি, ডিবি ভ্যালু কত, মিউ 0 I বাই 2 4 পাই I dl বাই ইউ স্কয়ার। এটা আমরা জানি sin 90 হয়ে গেছে, এটুকু আমরা জানি। এইবার আমরা শুধু এখানে যেটা দেখছি সেটা হলো যে এই ডিবি কিন্তু সেম, সবটা ডিবি সেম তো, কারণ সবটা ডিএল সেম। খালি দেখছি যে ডিরেকশন অনুযায়ী দুপাশের দুটো ডিএল এর জন্য ডিবি সাইন থিটা গুলো অ্যাড হচ্ছে আর ডিবি কস থিটা গুলো একে অপরের অপোজিট হওয়া এবং সেম সেম যেহেতু কেটে যাচ্ছে। আবার যদি তাহলে এই দুটো অংশ নিই তাহলে সেম এখানে দুটো ডিবি সাইন থিটা অ্যাড হবে, আবার ডিবি কস থিটা একে অপরের অপোজিট দিয়ে কেটে যাবে, একটা বোর্ডের ভেতরে একটা বোর্ড থেকে বাইরে। আবার যদি এরকম দুটো অংশ নিই সেম এখান থেকে সেম, তাহলে এই গোটা তারের বিভিন্ন অংশ বিভিন্ন ডিএল এর জন্য আমি কিন্তু প্রচুর পরিমাণে ডিবি সাইন থিটা পাবো জোড়ায় জোড়ায়, কিন্তু ডিবি কস থিটা গুলো সব কেটে যাবে। তাহলে মোট যদি আমি বি বের করি তাহলে বি ইজ ইকুয়াল টু হবে সামেশন ওভার ডিবি সাইন থিটা, শুধু ডিবি সাইন থিটা গুলোর সামেশন, দ্যাট ইজ ইকুয়াল টু কি হবে মিউ 0 বাই 4 পাই I বাই ইউ স্কয়ার, ডিবি মানে কি সরি সাইন থিটা বেরিয়ে যাবে কনস্ট্যান্ট, শুধু তোমার ডিবিটা, ডিবি মানে এখানে ধরো ডিএল, ডিএলটা তোমার সামেশন হবে। এবার ডিএল এর সামেশন কি হয়, এই ডিএল এর 2 পাই আর, তাহলে হলো মিউ 0 বাই 4 পাই I বাই ইউ স্কয়ার ইনটু 2 পাই আর ইনটু সাইন থিটা। বুঝা গেল, দ্যাট ইজ মিউ 0 বাই 4 পাই I। এবার ইউ কোনটা, ইউ তো আমরা জানি না, ইউ তো আমরা এখান থেকে বের করে দেবো, আর জানি, আর সরি এটা আর এক্স ধরেছি, কোথাও ভুল করে কি দেখি আপাতত কোথাও লাগেনি, আর এটা এক্স ধরেছি। তাহলে যদি ইউটা বের করতে হয় তাহলে অতিভুজ মানে কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি ইউ স্কয়ার মানে এক্স স্কয়ার প্লাস আর স্কয়ার হয়ে গেল ইনটু 2 পাই আর ইনটু সাইন থিটা, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্ব কি আর, তাহলে আর বাই এক্স স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে এটা যদি বসিয়ে দিই তাহলে ফাইনালি যে অ্যান্সারটা পাবো সেটা হলো তোমার মিউ 0 বাই 4 পাই কাটার উপর 2 পাই 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 কেটে যাবে, তাহলে হলো মিউ 0 বাই 2 এদিকে I আর স্কয়ার, I আর স্কয়ার, আর নিচে এক্স স্কয়ার প্লাস আর স্কয়ারের হোল স্কয়ার। দেখো বুঝতে পারলে কিনা, সরি ভুল হচ্ছে ওটা, ভুল হচ্ছে সাইন থিটা, সাইন থিটা মানে তো লম্ব অতিভুজ, অতিভুজ তো মানে অতিভুজ তো ইউ, এখানে ইউ স্কয়ার বের করেছিলাম বলে এটা শুধু এক্স স্কয়ার প্লাস আর স্কয়ার ছিল, কিন্তু শুধু ইউ, এখানে তো শুধু ইউ হবে, শুধু ইউ মানে এটা তো রুট আন্ডার হবে, তাই না? তাহলে এখানে আর হলো এটা 1 প্লাস হাফ, রুট মানে হাফ, তাহলে এখান থেকে হবে মিউ 0 I আর স্কয়ার বাই 2 এক্স স্কয়ার প্লাস আর স্কয়ার টু দি পাওয়ার 3/2। এটা হলো তোমার ফাইনাল রেজাল্ট। এটা একটু কঠিন, মন দিয়ে দেখবে, ঠিক আছে? তাহলে এই হলো তোমার একটা কিসের জন্য, বৃত্তাকার পরিবাহী অক্ষের উপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় বাই বার্নসাবার্ট ল। যদি এটাই এন পাক হতো তাহলে এখানে একটা এন গুণে নিতাম, ওকে ব্যাস হয়ে গেল। এরপরে আমরা এটা শিখে নিলাম, অ্যাপ্লিকেশনগুলো করে নিলাম, এরপরে আমরা একবারে অ্যাম্পিয়ারের নিয়মে যাব। এই একই জিনিসগুলো অ্যাম্পিয়ারে করবো, তখন হয়তো একটু শান্তি পাবে, কারণ তখন একটু ক্যালকুলেশনগুলো ছোট হবে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।